তো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার আজকে ফোর্থ টেস্ট ম্যাচ শেষ হলো। তো এর সাথে সাথে ইন্ডিয়ার ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার আশা পুরোপুরি শেষ হয়ে গেল। তো সেখানে দাঁড়িয়ে তোর এবার ডব্লিউটিসি ফাইনালের একদিকে তো সাউথ আফ্রিকা উঠে গেছে, আর সেকেন্ড কন্টেন্ডার হিসেবে তো অস্ট্রেলিয়া আছে। তো ইন্ডিয়া ওঠার চান্স একমাত্র যদি ওঠার চান্স হয়, তবে নেক্সট টেস্ট ম্যাচটা ইন্ডিয়াকে অবশ্যই জিততে হবে। তবেই যদি শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া ম্যাচে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় 1-0 বা 2-0-তে, তবে ইন্ডিয়ার চান্স আছে, তাছাড়া কোনো চান্স নেই ডব্লিউটিসি ফাইনালে ওঠার। না। তো ধরে নে মোটামুটি, হ্যাঁ, 97% বা 99% ইন্ডিয়া ওঠার চান্স এখানে শেষ ডব্লিউটিসি ফাইনাল। তো সেই হিসাবে হুম তোর তার সাথে সাথে হতেও পারে যে রোহিত শর্মা ক্যাপ্টেন টেস্ট ক্যাপ্টেনশিপ থেকেও তো রিটায়ারমেন্ট নিয়ে নিল। হুম। এই দুটো হ্যাঁ, হতে এটা পারে। এটা পসিবল। পসিবল না হলেও রোহিত শর্মা যেভাবে পারফরমেন্স করছে সেটা মানে সেইভাবে টিমে থাকা যায় না একদম পুরো মানে তোর হুম এমন অবস্থা যে ইন্ডিয়া 10টা প্লেয়ার নিয়ে খেলছে একটা হুম মানে ফালতু বা একটা জায়গা নষ্ট হচ্ছে রোহিত শর্মার জন্য, সেটা ক্যাপ্টেন হিসাবে ধরিস অথবা একটা ব্যাটসম্যান হিসাবে, পুরোটাই ওয়েস্ট অফ প্লেস। তো সেখানে হুম। সেখানে দাঁড়িয়ে যে আমার মনে হয় যে একটা এই সিরিজের শেষে রোহিত শর্মার অবসর নিয়ে নেওয়া উচিত। অবসর না নিলেও অন্তত টিমে জায়গা হয় না রোহিত শর্মার বর্তমানে। হ্যাঁ, কারণ আর তো ডব্লিউটিসি ফাইনাল হবে নেক্সট 2 বছর পর। তো আরো 2 বছরের জন্য হুম টেস্ট এখানে উচিত যে কাউকে তৈরি করা, ঠিক আছে, তো হুম ক্যাপ্টেন্সি হিসাবে বা প্লেয়ার হিসাবে কাউকে তৈরি করা। তো সেখানে দাঁড়িয়ে নেক্সট ইয়ার থেকে নিউ টিম বা নিউ ইয়াংগেস্ট টিম প্লেয়ার গুলোকে চান্স দেওয়া উচিত এইসব জায়গায়। আরেকটা কথা, এই টেস্ট সিরিজ দেখে বা লাস্ট এই দুটো টেস্ট সিরিজ দেখে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া, এখানে দাঁড়িয়ে তোর রোহিত শর্মার পাশাপাশি তোর গৌতম গম্ভীরের কোচিং এর উপরও কোশ্চেন আসে। কারণ ফার্স্ট টাইম হুম গৌতম গম্ভীর আসার পর ফার্স্ট টাইম তোর শ্রীলঙ্কা সিরিজ হারলো, দেন নিউজিল্যান্ডের সাথে হোয়াইট ওয়াশ হলো, দেন এবার বিজিটি, ঠিক আছে। তো হুম যেখানে দাঁড়িয়ে তোর মনে হয় না যে শুধু সোশ্যাল মিডিয়া ক্রেজ দেখে একজনকে কোচিং স্টাফ হিসেবে নিয়ে নেওয়া, সেখানে যেখানে তোর কোচিং এর কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, এক্সপিরিয়েন্স ছিল খালি 2 বছরের হুম মেন্টরশিপের, ঠিক আছে, শুধু একটা হুম মেন্টরশিপ থেকে একটা কোচিং স্টাফ এত বড় রোলে দিয়ে দেওয়া মনে হয় না উচিত ছিল। তো সেখান থেকে তুই দেখ না, মানে হুম কেকেআর এর পিছনে, কেকেআর জেতার পিছনে আমার মনে হয় না যে শুধুমাত্র গম্ভীরের ইয়ে আছে। তোর তোর আগে আগে হুম সিজন হুম তো শ্রেয়াস আয়ারও সেই মানে সেম কন্ট্রিবিউশন আছে, না হলে তো শ্রেয়াস আয়ার যে কটা ডোমেস্টিক লিগে তোর ক্যাপ্টেন্সি করেছে প্লাস আইপিএল মিলিয়ে সব কটাতে তোর হুম ইয়ে জিতিয়েছে, প্লাস তোর দিল্লিতে হুম যখন ক্যাপ্টেন ছিল তখন সেটা তো ফাইনালে উঠিয়েছে। আর হুম কেকেআর হুম এর ফার্স্ট সিজনে আমার মনে আছে যে ফার্স্ট সিজনে তখনই ভালোই খেলেছিল, শ্রেয়াস আয়ার একাই পারফর্ম করছিল, 400-এর উপর রান ছিল, তো রাসেল খেলছিল। ওই সময় হুম দাঁড়িয়ে যদি আর দুটো হুম প্লেয়ার যদি কোনো ম্যাচ উইনার হতো, মেবি সেই সিজনটাও জিতে যেত। সেখানে একটা বোলারের দরকার ছিল হুম ভালো। তো সেটায় তোর হুম পেয়েছে তোর রিঙ্কু, আর ইয়ে হিসেবে স্টার্ক হিসেবে পেয়েছে তোর এই আগের সিজনে, ঠিক আছে, যেই দুটো জায়গায় ফিল আপ করার হুম ছিল, তার জন্য মেবি হুম হুম জিতেছে। তো সেখানে দাঁড়িয়ে তো হুম গাম্ভীরের মেবি অতটাই যোগদান নেই। তো হলে এলএসজি কেও হুম ফাইনালে তুলতো, ঠিক আছে, শুধু কেএল হুম রাহুলের হুম তোর হুম লাকের উপর বেস করে তো জাজ করে লাভ নেই যে কেএল রাহুল লাক ছিল না বলে যে জিততে পারেনি, বা ক্যাপ্টেন্সি হলো না। হুম তো শুধু যদি কোচিং এর উপর জিতে তোর ফাইনাল খেলতো, তাহলে তো এলএসজি কেও ফাইনালে তুলতে পারতো। আহ, হুম হুম। তো সেখানে দাঁড়িয়ে তোর কোচের অপশনও একটা ফাঁকা থাকতে পারে মেবি। হ্যাঁ, হয়তো এরকম আমি মাঝে শুনছিলাম এরকম একটা খবর যে বিজিটির ওপরে, বিজিটি যদি অ্যাজ এ গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ ফেল করে, সেক্ষেত্রে হয়তো একটা ডিভাইড হতে পারে যে হোয়াইট বলে একটা কোচ এবং রেড বলে একটা কোচ। সেক্ষেত্রে যদি হুম। টেস্টের জন্য আলাদা কোচ দেখে বিসিসিআই, সেক্ষেত্রে সব থেকে বেস্ট অপশন আমার মনে হয় ভিভিএস লক্ষ্মণ হওয়া উচিত। নয় তুই দেখ না, মানে গৌতম গম্ভীর কোচিং আসার আগে পর্যন্ত ইন্ডিয়া ডব্লিউটিসি র্যাঙ্কিং এ ভালো পজিশনে ছিল, তো পার্সেন্টেজও ভালো ছিল, তো হুম নাম্বার 1 কন্টেন্ডারও ছিল, হুম 90% ওঠার চান্স ছিল, ঠিক আছে। সেখানে হুম। দাঁড়িয়ে এই রকম পারফরমেন্স এবার আশা করা যায় না। এবার একদিক থেকে তুই যদি দেখিস, শুধুমাত্র যে কোচিং স্টাফদের আমরা দোষ দিয়ে প্লেয়ারদের প্লেয়ারদেরও দোষ ডিফেন্ড করব আছে, সেটা হ্যাঁ। একদমই না। হুম
হ্যাঁ, হুম এটা ঠিক যে ম্যানেজমেন্টের ওপরে প্লেয়ারদের পারফরমেন্স অনেকটা মানে ডিপেন্ড করে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তোর লাস্ট যে দুটো সিরিজ আমরা দেখেছি, দুটো না সরি তিনটে বাংলাদেশ ধরেও, সেখানে হুম ব্যাটসম্যান এক ধর যেরকম রোহিত শর্মা তো ছেড়েই দিই, বিরাট কোহলি হুম লাস্ট তোর 2-3 বছর ধরে টেস্টে এমন মনে হচ্ছে যে উইকেট থ্রো করে যাচ্ছে, এমন অবস্থা যে তুই হুম যদি অফ স্ট্যাম্পের বাইরে 6টা বল দিস, ও 4টে বল আউট হবে, দুটো হয়তো বাই লাখ বেঁচে যাবে, এমন অবস্থা। হুম আর হুম ঋষভ পান্ত একটা ম্যাচ ভালো খেললো নিউজিল্যান্ডের সাথে, এবং হুম একটা হয়তো বাংলাদেশের সাথে, তারপরে বিজিটিতে এসে প্রত্যেকটা দিন একইভাবে উইকেট থ্রো করে আসছে। আচ্ছা, হুম আ- আর যদি দেখিস, আহ জয়সওয়াল প্রথম ম্যাচে 160 করেছে, তারপরে একটা ওভার কনফিডেন্স মতন আসলো, পরের দুটো ম্যাচে রান করতে পারলো না, এই হুম ম্যাচে রান করেছে, পুরো দুটো ইনিংসে ভালো রান করেছে, কিন্তু আহ, তিনটে ক্যাচ মিস করেছে, সেটা একটা বাই লাক বলা যায়। আর একটা হুম জিনিস, শুভমান গিল 3 নম্বরে এসছে, ঠিক আছে ভালো কথা, কিন্তু এক টেস্ট প্লেয়ার হিসাবে 3 নম্বরে এমন একটা ব্যাটসম্যান দরকার আমার মতে। যদি উদাহরণ চাস লাস্ট কয়েক বছরে রাহুল দ্রাবিড়, তারপরে পূজারা, আমার এরকম হুম ব্যাটসম্যান চাই যে তার রান করবে না প্রতিদিন 100-150 এরকম রান করার প্লেয়ার দরকার নেই, কিন্তু মাস্ট এটা সিকিওর করতে হবে যে তুই মিনিমাম 100 থেকে 150টা বল হুম খেলছিস, এটাই শিওর করা উচিত যে 3 নম্বরের ব্যাটসম্যান। তো সেই ক্ষেত্রে দেখতে হ্যাঁ গেলে শুভমান গিল লাস্ট 2-3 বছরে মানে ইন্ডিয়ার বাইরে কোনো 40+ স্কোর নেই। লাস্ট 40+ স্কোর ছিল আগের বার বিজিটিতে 91 রান, যেটা ব্রিসবেনে, তারপরে কোনো 40+ স্কোর নেই, সেটা ওপেনার হিসাবে হুম হোক 3 নম্বর হিসাবে কোনো জায়গাতেই নেই। তো সেখানে একটা প্রশ্ন তো দাঁড়াচ্ছেই। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে তোর মানে আমি যেটা দেখছিলাম, আমি স্কোর যখন 6টা উইকেট পড়েছিল তখন 100 বল মতো বাকি ছিল, ঠিক আছে। হুম 100টা বল খেললে ড্র হয়ে যেত। হাতে হুম এখনো হুম। 4 উইকেট ছিল, জয়সওয়াল আর সুন্দর ব্যাট করছিল। তো সেখানে হুম। সেই মোমেন্ট থেকে দাঁড়িয়ে হঠাৎ পরপর ইয়ে পড়ে যাওয়া, এবার আশা আশা করা এখানে যায়নি। এখানেও একটা তোর এই প্রশ্ন আসে, এখানেও একটা প্রশ্ন আসে যে তুই যারা হয়তো ক্রিকেট দেখছে না বা দেখছে, তো সবাই এই কোশ্চেনটা করবে যে ওদের যে 9th উইকেটের পার্টনারশিপ 61 রানের, 61 রানের হুম হুম পার্টনারশিপটা হুম বড় কথা না, যে 121টা বল খেলেছে, 121 বলে 61 রানের হুম পার্টনারশিপ 10 নম্বর হুম উইকেটের জন্য। তো হুম সেইখানে একটা বড় প্রশ্ন উঠে আসে যে শুরুতেই হয়তো ভাববে যে পিচে কি কিছুই নেই, যে হুম 9th উইকেটের পার্টনারশিপও তোর 61 রান হচ্ছে। আর তারপরেই একটা বড় প্রশ্ন আসবে যে ওরা ওদের না শেষ দুজন ব্যাটসম্যান 61 রানের পার্টনারশিপ করছে, আমাদের টপ অর্ডার খেলতে পারছে না। তো এইটাই হুম হচ্ছে মেন ফ্যাক্ট যে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সত্যিই খেলতে পারছে না, তাই সেটা ব্যাটিং পিচ হোক বোলিং পিচ হোক। এবং দ্বিতীয় সব থেকে বড় ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ। রোহিত শর্মা হুম প্রথম থেকে হয়তো ভালো ক্যাপ্টেনশিপ করে আসছে, কিন্তু যখনই বোলাররা ব্যাট করতে আসছে, তখনই রোহিত শর্মার এরকম একটা ভাবনা হয়তো মাথায় আসছে যে এরা তো আউট হয়েই যাবে, আমি রানগুলো সেভ হুম করি। তো সেই সেই হুম জিনিসটা ভাবতে গিয়ে এরকম অবস্থাটা হয়ে যাচ্ছে আমার মনে হয়। তো রোহিত শর্মা প্রথম থেকেই এরকম জিনিসটা ভুল করছে প্রথম সেকেন্ড টেস্ট থেকে, যেটা আমি বুমরা যখন ক্যাপ্টেন ছিল প্রথম টেস্টে, এই জিনিসটা আমি দেখিনি, কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন হওয়ার পর থেকেই সেম প্রবলেম। আর রোহিত শর্মার সাথে যদি তুই প্যাট কামিন্সের কম্পেয়ার করে দেখিস, প্যাট কামিন্স প্রথম থেকেই অ্যাগ্রেসিভ ফিল্ডিং সেট করছে, এবং যখন টেকেন্ডাররা হুম ব্যাট করতে আসছে, পুরো আহ, মানে কি বলবো, একদম শর্টে শর্টে ক্যাচিং পজিশন, কোনো ক্যাচিং পজিশন না থাকলেও এক্সট্রা প্রেসার ক্রিয়েট করার জন্য একটা শর্টে ফিল্ডার নিয়ে আসছে। তো এটাই হচ্ছে হুম ডিফারেন্স। তো এইগুলো এখান থেকে বোঝা যাচ্ছে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন অতটা ওয়ার্ক করছে না। হুম তো আপাতত ভিডিওটা এখানে রাখছি। মনে হয় না আর আশা রেখে লাভ আছে ডব্লিউটিসি তে, ফিফথ টেস্ট ম্যাচে। আমার মতে আশা না রাখাই ভালো, আর আশা রাখলেও হ্যাঁ। সব থেকে বেটার হবে ইন্ডিয়ার কাছে যে ইন্ডিয়া যাতে কোয়ালিফাই না করে। হুম আর ডিজার্ভও করে না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা।